স্যার রেকর্ডিং কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। যে অনলাইনে ডিএইচএমএস কোর্সের যে ক্লাস চলতেছে সেই ক্লাসে আমরা প্রথম ও দ্বিতীয় বর্ষের ফিজিওলজিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি অথবা ইরিথ্রোসাইট, বাংলা যাকে আমরা বলি লোহিত রক্ত কণিকা। প্রথমে আমরা দেখব আসলে এই লোহিত রক্ত কণিকা বা আরবিসিটা কি। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলস আর সার্কুলার বাইকনকেভ নন নিউক্লিয়েটেড ডিস্ক শেপ কম্পোনেন্ট অফ ব্লাড, অর্থাৎ এটি একটি রক্তের উপাদান। আরবিসি বা রেড ব্লাড সেল হচ্ছে রক্তের একটি উপাদান। সেটি দেখতে কেমন? সেটি হচ্ছে সার্কুলার, গোলাকার, সম্পূর্ণ গোলাকার না, কিছুটা গোলাকৃতির, মেইনলি হচ্ছে বাইকনকেভ। হ্যাঁ, বি অবতল, কনকেভ। আমরা যেমন লেন্স দেখি, চশমার লেন্স বা যে কোনো লেন্স যদি আমরা তাকাই, এই লেন্স সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে বাংলায় আমরা বলি উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স। একটা দেখবেন উঁচু থাকে বাইরের দিকে, আর একটা ভিতর দিকে কি গর্তের ন্যায় থাকে, ভিতর দিকে চাপা থাকে, এটা হচ্ছে অবতল লেন্স। এই অবতল লেন্সকে বলা হয় কনকেভ, আর উত্তল লেন্সকে বলা হয় কনভেক্স। তো আমাদের আরবিসিটা হচ্ছে কনকেভ, দুই দিকে অবতল, মানে একটু চাপা, ভিতর থেকে একটু চাপা। বাই মানে দুই, দুই পাশে, দুই পাশে একটু চাপা, ভিতর থেকে বলে বাই কনকেভ নন নিউক্লিয়েটেড। দেখেন এখানে একটা বিষয়, যে কোনো সেল যদি আমরা বলি, সেলের মধ্যে মূল কেন্দ্র যেটা, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। আমরা সেল নিয়ে আলোচনা করেছিলাম। একটা সেলের মূল অংশ হচ্ছে তার নিউক্লিয়াস বা কেন্দ্র। কিন্তু দেখেন আরবিসির মধ্যে বলা হচ্ছে নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস বিহীন। আসলে নিউক্লিয়াস ছাড়া কোনো সেল হয় না। তাহলে এখানে কেন বললো যে নিউক্লিয়াস বিহীন? আরবিসি যখন জন্ম হয়, যখন তৈরি হয়, এটা একটা ব্লাড সেল, রক্তকণিকা না, বা রক্তকোষ। তারপর সেল মাত্র তো কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তাই বলছে নন নিউক্লিয়েটেড বা নিউক্লিয়াস বিহীন। জন্মের সময় অ্যাকচুয়ালি এই আরবিসির ভিতরে নিউক্লিয়াসটা থাকে। যখন সে ম্যাচিউরড হয়, পরিণত হয়, তখন ধীরে ধীরে তার নিউক্লিয়াসটা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। এবং এই যে নিউক্লিয়াসের ভিতরে আমরা রক্তের প্রপার্টিজ পড়েছিলাম গত ক্লাসে। রক্তের প্রপার্টিজের মধ্যে একটা কথা ছিল যে ব্লাড ইজ রেড। কেন রেড বলেন তো একজন? কি কথা ছিল? ডিউ টু প্রেজেন্স অফ কি একটা উপাদানের নাম বলেছিলাম, সেটা উপাদানের নামটা কি? কার মনে আছে? হিমোগ্লোবিন। গুড। এই যে দেখেন হিমোগ্লোবিনটা, অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা সরাসরি হচ্ছে ব্লাডের উপাদান না। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের আরবিসির একটা উপাদান, রক্তের উপাদানের মধ্যে কোষ যেটা। আমরা যে ছক দেখেছিলাম, সে ছকের কোথাও কিন্তু হিমোগ্লোবিন কথাটা লেখা ছিল না, ছিল কি? ব্লাডের যে কম্পোনেন্ট, ব্লাডের কম্পোনেন্টের কোথাও কি হিমোগ্লোবিন কথাটা লেখা ছিল যে হিমোগ্লোবিন ব্লাডের একটা কম্পোনেন্ট? না, লেখা ছিল না। ছিল না। গুড। তার মানে হিমোগ্লোবিনটা সরাসরি রক্তের উপাদান না, এটা হচ্ছে আরবিসির উপাদান, মানে আরবিসির ভিতরে থাকে। এই আরবিসি আমাদের রক্তের যতগুলো সেল আছে বেশি থাকার কারণে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকার কারণে মূলত টোটাল রক্তটাই হচ্ছে কি লাল দেখা যায়। এখানে কালার হচ্ছে রেড, এটা তার প্রপার্টি ছিল। এখন এই যে যখন ম্যাচিউর হয় আরবিসিটা, সে কি করে? এই হিমোগ্লোবিনটাকে জায়গা দেওয়ার জন্যই মূলত এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, এবং টোটাল জায়গাটা হিমোগ্লোবিন এসে দখল করে, তৈরি হয়ে যায় হিমোগ্লোবিনটা। এই জন্যই ম্যাচিউর আরবিসির মধ্যে বলা হচ্ছে নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস বিহীন। তার মানে আরবিসি যখন জন্মগ্রহণ করে তার মধ্যে নিউক্লিয়াস থাকে, ধীরে ধীরে সেই নিউক্লিয়াসগুলি ভ্যানিশ হয়ে যায়, সেখানে কি তৈরি হয়? হিমোগ্লোবিন তৈরি হয়। এখানে টোটাল আরবিসিটা হচ্ছে রেড, তার নামই হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি। এবং সেটা হচ্ছে একটু ডিস্ক শেপ, চাকতির ন্যায়, গোলাকার একটা চাকতি। হ্যাঁ, আমরা প্রচলিত ভাষায় বলি চাকতি, আসলে চাকতি না, বিষয়টা হচ্ছে চাকতি। ডিস্ক শেপ, একটা ডিস্কের মতো, প্লেটের মতো। কিসের? কম্পোনেন্ট অফ ব্লাড, রক্তেরই একটা উপাদান। মূলত আরবিসিটি হচ্ছে রক্তের একটা উপাদান, যেটা দেখতে কেমন? গোলাকার, দ্বি অবতল, নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস বিহীন এবং ডিস্ক শেপ, চাকতি নেই একটি উপাদান। এই নর্মাল ভ্যালুগুলো মুখস্থ করবে এবং এই একক সহ মুখস্থ রাখতে পারলে ভালো, স্বাভাবিক বিষয়। এটা না রাখতে পারলে রিপোর্টের মধ্যে রেঞ্জ দেওয়া থাকে, ঘাবড়ানোর কিছু নেই, তবে আমরা চেষ্টা করব মুখস্থ রাখার জন্য। একজন প্রাপ্তবয়স্কদের দেহে নর্মাল ভ্যালু হচ্ছে 4 থেকে 6.5 মিলিয়ন পার সিএমএম বা সিইউএমএম, এটাকে বলে কিউবিক মিলিমিটার, ঘন মিলিমিটার। একটা মিলিমিটারের
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর গেলে এটাকে বলা হয় ঘনাকৃতির কিউব। তার মানে প্রতি কি ঘন মিলিমিটারের মধ্যে 4 থেকে 6.5 মিলিয়ন আরবিসি থাকে। এর মধ্যে পুরুষের ক্ষেত্রে কিছুটা বেশি থাকে, সাধারণত গ্রেটার দেন ইকুয়াল টু 5 মিলিয়ন, অর্থাৎ 5 লাখ বা তার চেয়ে বেশি। মহিলাদের ক্ষেত্রে একটু কম, 4.5 লাখ বা তার চেয়ে বেশি থাকে হচ্ছে কি মিলিয়ন অফ কিউবিক মিলিমিটারে। এর গঠনটা কেমন, মরফোলজি? এর মরফোলজি হচ্ছে শেপ, আকৃতি, পাই কনকেভ, যেটা আমরা একটু আগে পড়েছি। সাইজ, তার আকার হচ্ছে 7.2, এটাকে বলে মাইক্রোমিটার। এই যে একটা দেখেন ইউর মতো, কিন্তু সেটা ইউ না, এই লেজটা এখানে নিচের দিকে নামানো, এটা এরকম বাঁকা, এটাকে বলা হয় মিউ। এগুলো একটা ল্যাটিন অক্ষর, এগুলো বলে মিউ। এই মিউটা হচ্ছে মাইক্রো, মিউটা দিয়ে মাইক্রো বোঝায়, মাইক্রো মানে খুব ক্ষুদ্র। হ্যাঁ, এটা আবার সংকেত দরকার, এটা বলে মাইক্রোমিটার। 7.2 মাইক্রোমিটার তার ডায়ামিটার, ব্যাস এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 7.2 মাইক্রোমিটার, খুব ছোট। এই জন্য এই রক্তকণিকাগুলোকে খালি চোখে দেখা যায় না, আমাদের মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। তার থিকনেস বা পুরুত্ব হচ্ছে 2.5 মাইক্রোমিটার। কত? 2.5 মাইক্রোমিটার। লাইফ স্প্যান, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই আমার আরবিসি টোটাল তার জীবনকাল হচ্ছে 120 ডেজ, 120 দিন পরে। এবং এটা দেখতে কেমন বলছে, নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস বিহীন। দেখেন 120 দিন, তার মানে কত মাস হয়? কত মাস? 4 মাস, তাই না? কয় মাস হয়? 30 দিনে 1 মাস হলে 4 মাস, তাই না? 3 4 12, 120। এই জন্য দেখবেন যারা আমরা রেগুলার ব্লাড দিই, অনেকে তো ব্লাড দেন, তাই না? রক্ত দিয়েছেন কাউকে? সবাই তো কম বেশি দেওয়ার কথা। কাউকে রক্ত দেন নাই কখনো? স্যার আমি দেই নাই। আপনি দেন নাই কখনো? আচ্ছা, আর কেউ দিয়েছেন এরকম আছেন? ব্লাড ডোনেট করেন এরকম কেউ নাই? না থাকলে বলেন, কোনো সমস্যা নেই, লজ্জার কিছু নেই, অনেকেই দেয় না। আমাকে দিতে ভয় লাগে স্যার। ব্লাড দিয়েছেন এরকম কেউ আছেন? আশ্চর্য, কেউ দেন নাই না? সালাউদ্দিন সাহেব ব্লাড দেন নাই কখনো? না, প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভয়ের কিছু নাই, এটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ ব্লাডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লাড কিন্তু কৃত্রিম ভাবে আমরা অনেক অর্গান তৈরি করতে পারি, কিন্তু এই ব্লাডটা কৃত্রিম ভাবে তৈরি করা যায় না, এটা একজনের কাছ থেকে আরেকজনের নিতে হয়। যখন কারো শর্ট পড়ে, সেটা আপনার হোক নিকট আত্মীয় করতে। এখন একটা সময় ছিল যে ফ্যামিলি মেম্বারদের থেকে ব্লাড নেওয়ার জন্য উৎসাহিত করতো, কিন্তু এখন আসলে কি ফার্স্ট মেম্বার যেটা, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মা, হ্যাঁ এরকম বলছে একদম নিকট, মানে যারা ফার্স্ট ফ্যামিলি, এদের থেকে ব্লাড না নেওয়াটা, কারণ এদের নিলে এক ধরনের রিয়েকশন হয়, হ্যাঁ ব্লাডের যে ডোনার কি বলে রিসিভার তার বডিতে, এটা খুব একটা মারাত্মক। এই কারণে বলছে হ্যাঁ জানাশোনা পরিচিতর মাধ্যম থেকে ব্লাডটা নিবেন। কারণ আমরা অপরিচিত লোকের কাছ থেকে নিলে বিভিন্ন রকমের কি ওই যে রোগ হওয়ার ঝুঁকি থাকে, এই জন্য আমরা কিন্তু কিছু স্ক্রিনিং টেস্ট করে নেই। তো এই যে ব্লাডটা দেওয়া হয়, যারা রেগুলার ব্লাড দেয় তারা জানে যে অ্যাটলিস্ট 3 মাস ওয়েট করতে হয়, 3 মাসের মধ্যে ব্লাড দেওয়া যায় না, 3 মাস পর থেকে। তার মানে 3 মাস শেষ হয়ে গেলে যখন সে 4 মাসের পরে তখন ব্লাডটা দেওয়ার জন্য। কারণ আলটিমেট ভাবে আমাদের শরীরের মধ্যে এই 4 মাস পার হয়ে গেলে এই যে আমার রেড ব্লাড সেলটা, এটা কি হয়ে যায়, মারা যায়। দেখেন লাইফ এসমেন্ট অটোমেটিক্যালি মারা যায় এবং আবার নতুন সেল তৈরি হয়। তো আপনি এই যে শুধু শুধু মারা যাওয়ার লাভটা কি, আপনি কি করবেন, এই ব্লাডটা দিয়ে দিবেন, দান করবেন। যখনই সুযোগ পাবেন আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে নেবেন, জেনে রাখবেন, এটা খুব জরুরি। এবং যখনই সুযোগ পাবেন দিয়ে দিবেন। এই ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না, মানুষ সুস্থ থাকে, অনেক রোগ থেকে ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রিফ্রেশ লাগে, চাঙ্গা থাকে, এটা একটা রিসাইকেল হয়। এই জন্য দিয়ে দিবেন, কোনো ভয়ের কিচ্ছু নাই। কারণ এটা একটা জীবন মরণের সমস্যা। আমার জীবদ্দশায় অনেকবার আমি দিয়েছি, 17 বারের উপরে আমি ব্লাড দিয়েছি। কথা বুঝতে পারছেন? এই যে যখন সুযোগ পাবেন দিয়ে দিবেন। একটা পর্যায়ে আসবে তখন চাইলেও দিয়ে যাবেন, একটা সার্টেন টাইমের পরে, সার্টেন যখন ওয়েট কম থাকে, অসুস্থ থাকে, তখন ব্লাডটা নিতে পারেন। এর জন্য যারা ইয়াং আছেন তারা দেওয়ার চেষ্টা করবেন ব্লাডটা, হ্যাঁ যে গ্রুপই হোক, প্রত্যেকটা গ্রুপই দামি।
অনেকে আমরা বলে থাকি বি গ্রুপ দামি না নেগেটিভ গ্রুপ দামি, আসলে যখন প্রয়োজন হয় পাওয়া যায় না তখন প্রত্যেকটা ব্লাডে দামি থাকে, যার দরকার থাকে সেই ভুক্তভোগী। এটা প্রেগনেন্সি হইতে পারে, জরুরি অপারেশনের ক্ষেত্রে হইতে পারে, অ্যাক্সিডেন্টাল ভাবে হইতে পারে, বিভিন্ন রোগজ অবস্থা, থ্যালাসেমিয়া, হ্যাঁ এইসবের ক্ষেত্রে ব্লাডের প্রয়োজন হতে পারে। কাজে এটা দরকার, হেলাফেলা করবেন না, চেষ্টা করবেন। যদি আপনি না দেন তাহলে কি হয়, আমার বডি থেকে এই যে আরবিসিটা 120 দিন পর সেটা কি হয়ে যায়, মারা যায়। এটা আমরা পরবর্তীতে আবার দেখবো এটা আসলে গুরুত্বটা কতটুকু। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা রেড ব্লাড সেলের চিত্র। দেখেন এই যে জায়গাটা একটু গোল দেখাচ্ছে, আসলে গোল নেই, জায়গাটা একটু চাপা, এই জায়গাটা একটু চাপা থাকবে এরকম লাল। এই যে ভিতরে হচ্ছে আমার হিমোগ্লোবিন লেয়ার থাকে। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাটা বুঝেছি ঢেউ খেলানো মাঝখানে, এটাতে এটা হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি। ওকে, এবার আমরা আসি কম্পোজিশন অফ আরবিসি। আরবিসি এর উপাদানটা কি? আমাদের আরবিসির মধ্যে বেশিরভাগ থাকে পানি অংশ, যেটা হচ্ছে 67% পানি, আর বাকি 33% হচ্ছে আমাদের প্রোটিন। হ্যাঁ, আমিষ প্রোটিন। এই প্রোটিনের ভিতরে থাকে হিমোগ্লোবিন এবং আদার্স, যার 95% হচ্ছে হিমোগ্লোবিন। এই যে দেখেন হিমোগ্লোবিনটা চলে আসে। আমার আরবিসির উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। কোথায়? ওই যে প্রোটিনের 95% এবং অন্যান্য কিছু অংশ থাকে, সেটা হচ্ছে 5%। আচ্ছা, এবার আমরা দেখি আরবিসির কাজটা কি, অ্যাকচুয়ালি ফাংশনস অফ আরবিসি। আরবিসি এর কাজ, আরবিসির মেইন কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার রেসপিরেটরি গ্যাসটা আদান প্রদান হয়, রেসপিরেটরি গ্যাস, যার মধ্যে হচ্ছে অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড O2 and CO2। এবং সে কাজ করে কি, হেল্পস টু মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স। ওই যে আমরা এখানে একটা বলেছিলাম বাফারিং, হ্যাঁ, বাফারিং অ্যাকশন অফ ব্লাড। হ্যাঁ, বাফার সম্পর্কে বলেছিলাম গত ক্লাসে, হোয়াট ইজ বাফার? আর কি মনে আছে বাফার সম্পর্কে কি বলেছিলাম গত ক্লাসে? না, বাফারটা তো বলেন নাই। বাফারটা বলিনি। আচ্ছা, আমরা পিএইচ সম্পর্কে বলেছিলাম, রক্তের পিএইচ। হ্যাঁ, ব্লাডের পিএইচটা কত মনে আছে? 7.2। 7.4। 7.4 না? রাইট, 7.4। হ্যাঁ, তখন কি বলছিলাম, পাশের লাইনটা কি ছিল? স্লাইটলি অ্যালকালাইন। অ্যালকালাইন, মানে ক্ষারীয় হবে। তারপর আমরা পিএইচটা বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা এমন একটা স্কেল যার মাধ্যমে কোনো লিকুইড হতে পারে, কোনো কোষ হতে পারে, মানে যে কোনো কিছু, তার মধ্যে ক্ষারের পরিমাণ বা ক্ষারত্ব বা অম্লত্বের পরিমাণটা জানা যায়। এটা হচ্ছে একটা স্কেল। এর নিউট্রাল, পানির মতো এর মান কত হচ্ছিল? 7। 7 থাকলে সে নিউট্রাল বোঝায়, মানে এই দিকেও না ওই দিকেও না। 7 সাথে বেশি গেলে সেটা হচ্ছে ক্ষার, এবং 7 সাথে কমে গেলে সেটা হচ্ছে কি, অ্যাসিড, তাই না? আমরা রক্তের ফাংশনের মধ্যে বলেছিলাম, বা ওই যে যখন আমরা গত ক্লাসে প্লাজমা প্রোটিন সম্পর্কে একটা বলেছিলাম, যে প্লাজমা প্রোটিনের কিছু কাজ হচ্ছে গিয়ে রক্তের পিএইচটাকে ঠিক রাখা। তার মানে সে রক্তের এটাকে বাড়তেও দেয় না, কমতেও দেয়। তার মানে কি, বেড়ে গেলে অতিরিক্ত ক্ষারীয় হয়ে যাবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত মানে হচ্ছে সেটা বিষাক্ত অবস্থা। কমে যদি যায় তাহলে অ্যাসিডিক হয়ে যাবে, সেটাও ভালো না। আমার জন্য যেটা প্রয়োজন সেটাই থাকতে হবে। এই যে পিএইচ এর মানটাকে, স্কেলটাকে যে ধরে রাখে, সেটা কিছু মেকানিজম থাকে বডির। হ্যাঁ, এটা হচ্ছে একটা সুপারভাইজারের মতো, সুপারভাইজ করে। সুপারভাইজাররা কি করে, কোনো একটা কাজকে ঠিকঠাক রাখে। সে সারাক্ষণ পর্যবেক্ষণ করে, যদি দেখে হ্যাঁ এখানে একটু কমে যাচ্ছে সে একটু বাড়ায় দিচ্ছে, যদি দেখে কোনো জায়গাটা একটু কি বেড়ে যাচ্ছে সেটাকে কমিয়ে দিচ্ছে। এই যে কাজটা, এই মেকানিজমটাকে মূলত বলা হয় বাফার মেকানিজম। অর্থাৎ এটা আমাদের এমন একটা সিস্টেম, এই বাফারটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কি বিভিন্ন রকমের এই পিএইচ এর মানটাকে সে কন্ট্রোল করে। যদি কোথাও বেড়ে দিতে চায় সেটাকে কমিয়ে ফেলে, যদি সে এটা কমে যায় সেটাকে কি করে, বাড়িয়ে দেয়। কতটা বুঝতে পারছেন? একটা উদাহরণ দেই, গত ক্লাসে বলছিলাম, দেখবেন এখনো তো অনেকে খেয়াল করছেন, এই ফেসবুকে বিভিন্ন রকম একটা খেলা দেখায়। হ্যাঁ, ম্যাজিকের মতো, আসলে ম্যাজিক না এটা। যারা আমরা ধরেন ছোটবেলাতে আমরা কার্ড খেলছি, হ্যাঁ, তাস যেটাকে বলা হয়, আমরা তাস খেলি, কার্ড খেলি। এই কার্ডের বিভিন্ন রকম খেলা আছে, যে প্রচলিত আছে 52 তার সাথে 53 খেলা। তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমাদের কেমিস্ট্রি স্যার কিন্তু এই বাফার সম্পর্কে এই খেলাটা দেখিয়েছেন কার্ড দিয়ে। এটা হচ্ছে এটা আসলে বোর্ডে এঁকে দেখানো যায়, এটা বিভিন্ন ভাবে। এরকম রো থাকে, হ্যাঁ, ধরেন এখানে 4টা রো রাখলাম, 4টা রোয়ে 4টা 2টা রো 2টা কলাম করে একটা বক্সের মতো করলাম। আমি প্রত্যেকটা রো এর মধ্যে 4টা বা 3টা করে কার্ড দিলাম। হ্যাঁ, ধরেন আমার এখানে একটা 3টা কার্ড, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। তাহলে একটা রোতে কটা থাকবে? 12টা রো থাকবে না? 12টা কার্ড থাকবে না?
প্রতিটার মধ্যে যদি আমি 3টা করে যদি কার্ড দেই এবং 4টা যদি আমি সাজাই, তাহলে আমার এক রোতে পরে থাকবে 12টা থাকবে না? 3 4 12, 12টা। ঠিক একরকম ভাবে আমি নিচেও আবার কি করব, 4টা ভাগ করে প্রতি ভাগে 3টা করে কার্ড রাখবো, তাহলে আমার কি এই নিচেও কি হবে, 12টা কার্ড থাকবে। ঠিক একরকম ভাবে আমার নিচের সারিতেও কয়টা থাকবে, 12টা থাকবে, এই কলামে 12টা থাকবে, এই রোতে 12টা, মানে প্রত্যেকটা কি যোগ করলে 12টা কার্ড হবে। এখন আমি কি করবো, এখানে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে আমি বাইরে থেকে একটা কার্ড ভিতরে ঢুকাবো, যে কোনো একটা লাইনে ঢুকাবো। ঢুকানোর পরে এখানে আমি কিছু কার্য করবো, অর্থাৎ উপরের থেকে নিচে আনবো, নিচেটা থেকে পাশে আনবো, পাশেটা থেকে আবার নিচে নিবো, এরকম করে ঘুরে ফুরে দেখবো একটা পর্যায়ে আমি প্রত্যেকটা রোতে ওই সমান সংখ্যক কার্ডই থাকবে, অর্থাৎ 12টা জায়গায় 12টাই থাকবে। কথাটা কি বুঝতে পারছেন? আমি যে কোনো রোতে আমি গুনলে কয়টা করে কার্ড পাবো, 12টা করে কার্ড পাবো, অথচ আমি কিন্তু বাইরে থেকে একটা এক্সট্রা কার্ড ঢুকাইছি। আপনি যদি মনে করেন আমি আরেকটা কার্ড ঢুকাবো, বাইরে থেকে আরেকটা কার্ড ঢুকানো যাবে, আবার আমার ওখানে একটু কারুকার্য করবো, করলে আমি যখন গুনবো প্রত্যেকটা রোতে 12টাই থাকবে, বেশি থাকবে না। তার মানে দেখেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি যেন বাইরে থেকে 2টা কার্ড ঢুকছে, এখানে তো বেশি ঢুকছে, তো সত্য কথা আছে এখানে, কিন্তু আমি ওই যে একটু সব ঘুরে ফেললাম, এই কারণে আমার রো বা কলাম আমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের ভূমিকাকে বলা হয় অ্যাজ লাইক প্রভাবক, যেটা এক ধরনের একটা প্রভাবক, মানে বাইরে থেকে আপনাকে হেল্প করবে কাজের জন্য, কিন্তু আপনার সিস্টেমের কোনো পরিবর্তন হবে না, সিস্টেম সে মেনটেন করে নিবে। এটাকে বলা হয় বাফার মেকানিজম। আবার আপনি চাইলে কোনো একটা রো থেকে আপনি 2টা কার্ড 3টা কার্ড একই রকম বের করে ফেলেন, আপনি রো কলাম হিসাব করবেন, দেখবেন একই রকম থাকবে। এরকম খেলাটা কি কারো চোখে পড়ছে? এটা হইতে পারে বল দিয়ে, হইতে পারে কার্ড দিয়ে, হইতে পারে কাঠি দিয়ে। এটা দিয়ে কিন্তু অনেক জুয়া খেলা হয়, এটা জুয়ার মতো, এটা বাজি ধরে। কারো চোখে পড়ে না মনে এরকম, না? দেখিনি স্যার, পড়ছে কারো? দেখি নাই। দেখেন নাই? আচ্ছা, এখন খেয়াল করবে, এটা আমি যদি দেখাইতে পারতাম, যদি কোনো এক সময় ফ্রি ক্লাস থাকে, আমি আপনার বোর্ডে আপনাদেরকে মেকানিজম বুঝিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে একটা বাফার মেকানিজম, যে যদি বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা হয়ে যায়, প্রবেশ করে যায়, তখন সে কি করে এটাকে কমিয়ে ফেলে। আবার যদি কোথাও কমে যায়, তখন ব্লাড কি করে নিজে যেটাকে বাড়ায় ফেলে। তো ব্লাডের এই যে বাফার মেকানিজমটা, পিএইচ এর মানটাকে সে ধরে রাখে, সেটাকে আমার এই আরবিসি, এই জন্য বলছে হেল্পস টু মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, যেটাকে বলা হয় বাফার অ্যাকশন অফ ব্লাড। এতটুকু বুঝেন নাই কে বলেন? আশা করি সমস্যা নেই। ওকে, 3 নম্বরে যাই। হেল্পস ইন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন। আরবিসি ক্যারি ব্লাড গ্রুপ অ্যান্টিজেন। আমাদের এই যে ব্লাড গ্রুপ আমরা নির্ণয় করি, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, এ বি নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভের যে অ্যান্টিজেন তাকে যে ডিটারমিনেশন করার, সেটা ক্যারি করে আমার আরবিসি। এজন্য আরবিসি ব্লাড গ্রুপটাকে ডিটারমিনেশন করে দেয়, নির্ধারণ করে দেয়। এ হচ্ছে মূলত আমার আরবিসির কাজ। এবার আমরা আসি, হোয়াট ইজ হিমোগ্লোবিন। আমি একটু আগে বলেছিলাম যে হিমোগ্লোবিন হচ্ছে আরবিসির একটি উপাদান। দেখেন সংজ্ঞা কি বলছে, ইট ইজ দ্য আয়রন কন্টেইনিং কালারিং ম্যাটার অফ আরবিসি। রেড পিগমেন্ট, পিগমেন্ট হচ্ছে রঞ্জক পদার্থ, কালারিং ম্যাটার, এটা এক ধরনের লাল রঙের রঞ্জক পদার্থ, যেটার মধ্যে কি থাকে, আয়রন থাকে। তার মানে আমার হিমোগ্লোবিনের মেন উপাদান হচ্ছে আয়রন। আমরা যে লোহা খাই, আয়রন খাই, সেটার উপাদানটা হচ্ছে কিসে কাজে লাগে, এই হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে, এবং হিমোগ্লোবিন হচ্ছে আমার আরবিসির একটি উপাদান। এই হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ হচ্ছে পুরুষ মহিলা ভেদে, দেখেন পুরুষের ক্ষেত্রে 13 থেকে 18, কোনো কোনো বইয়ে আছে 12 থেকে 16, হইতে পারে 2 পয়েন্ট এদিক থেকে হইতে পারে, এটা বই ওয়াইজ ল্যাব ওয়াইজ চেঞ্জ হয়, কাছাকাছি থাকবে। তো 13 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, প্রতি ডেসিলিটারে 13 থেকে 18 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে 11.5 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার। নবজাতক বাচ্চা ইনফ্যান্টের ক্ষেত্রে থাকে 8 থেকে 10, সরি ইনফ্যান্ট হচ্ছে নবজাতকের পরে যেটা, এবং জন্মের পর পর থাকে হচ্ছে 23 গ্রাম থেকে 23 গ্রাম পার ডেসিলিটার, মানে এটা কাছাকাছি। তার মানে গড়ে গিয়ে থাকে ওই যে 10 থেকে 12-র মধ্যে চিলড্রেনদের। হ্যাঁ, এটা। এবার বলেন, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে হিমোগ্লোবিনের অভাব যখন হয়, রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন একটা রোগের সৃষ্টি হয়। এটা আসলে রোগ না, একটা লক্ষণ। এটাকে আমরা কি বলি? অ্যানিমিয়া। অ্যানিমিয়া, রাইট। এই অ্যানিমিয়া বুঝতে হলে আমাকে এই হিমোগ্লোবিন আরবিসির গঠন বুঝতে হবে। যারা এই সাবজেক্টে টপিকসটা ভালো মতো বুঝবেন,
তারা এনিমিয়ার ট্রিটমেন্ট করতে গেলে, এনিমিয়ার ম্যানেজমেন্ট দিতে গেলে তাদের জন্য খুব সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি কম্পোজিশন। এর উপাদান গঠনটা কি? উপাদানগুলো, হিমোগ্লোবিনের দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম মানে আয়রন, ওই যে আমরা গ্লোবিন বলছিলাম আমরা প্রোটিন। আমাদের বডিতে কয় ধরনের প্রোটিন থাকে মেইনলি বলেন তো? কি কি প্রোটিন থাকে আমাদের বডিতে বলেন? চার ধরনের। হ্যাঁ, কি কি বলেন? অ্যালবিউলিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফিব্রিনোজেন। অ্যালবুমিন। জি স্যার। ঠিক করে বলেন, আবার বলেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রোজেন, প্রথমবিন। ফিব্রিনোজেন। জি স্যার, ফিব্রিনোজেন। হ্যাঁ আরেকটা কি? প্রথম বি, তাই না? জি স্যার, প্রথমবিন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন গ্লোবিন প্রোটিন, এই গ্লোবিনটা হচ্ছে আমার হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে, সাথে লাগে আয়রন। হিম মানে আয়রন, গ্লোবিন মানে প্রোটিন। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কাজটা কি? আরবিসির যা কাজ হিমোগ্লোবিনের সেম কাজ। দেখেন ওই যে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো বহন করে কে? হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনই ক্যারি করে করে নিয়ে প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেন পৌঁছায় দেয় এবং আবার কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে আসে। একটু আগে বলেছিলাম অ্যাক্টস অ্যাজ এ বাফার, ওই যে বাফার হিসেবে সে কাজ করে। তার মানে কি? আমার ব্লাডের পিএইচ এর মানটাকে সে ঠিক রাখে এবং ইট রিজার্ভস আয়রন এন্ড প্রোটিন, সে প্রোটিন এবং আয়রনকে ধারণ করে। ফরমেশন অফ ভেরিয়াস পিগমেন্ট, সে নিজে একটা পিগমেন্টেশন রেড কালারের। এছাড়াও এই হিমোগ্লোবিন বিভিন্ন রকম পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ ধারণ করে, যেমন বিলিরুবিন, এটা একটা আমাদের উপাদান। স্টারকোবিলিন, এটা একটা উপাদান। ইউরোবিলিন, এগুলোকে সে ধারণ করে। এগুলো হচ্ছে রঞ্জক, হলুদ টাইপের এক ধরনের ম্যাটার। এবং ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া। এই হিমোগ্লোবিন দ্বারাই আমরা বিভিন্ন ধরনের অ্যানিমিয়াকে নির্দেশ করতে পারি, এই জন্য বলা হচ্ছে এটাকে ইন্ডিকেশন। এই যে হিমোগ্লোবিন লেভেলটা যখন কমে যায় তখন সেটাকে আমরা বলি অ্যানিমিয়া। এতটুকু সবাই বুঝতে পারছেন? কারো যদি অসুবিধা থাকে বলতে পারেন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসি আমরা ইরাইথ্রোপোয়েসিস, এই শব্দটা একটু মাথায় রাখবেন। ইরাইথ্রোপোয়েসিস, ইরাইথ্রো মানে কি বলছিলাম আমরা? ইরাইথ্রোসাইট, সাইট মানে সেল। ইরাইথ্রো শব্দের অর্থ কি? ইরাইথ্রো মানে কি? ইরাইথ্রো, ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে রেড, আর সাইট মানে সেল। এতক্ষণ আমরা পড়ছিলাম ইরাইথ্রোসাইট বা রেড সেল, তাই না? এই যে ইরাইথ্রোসাইট বা রেড সেল, তাই না? আমরা যে প্রথম বলছিলাম ইরাইথ্রোসাইট। সাইট মানে সেল, সাইট মানে সেল, আর ইরাইথ্রো মানে হচ্ছে কি? রেড। এটা বলছে লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড সেল। আর এখানে শব্দটা হচ্ছে কি? ইরাইথ্রোপোয়েসিস। পোয়েসিস, পোয়েসিস হচ্ছে কি? আমরা যেটা বলি প্রসেস, তাই না? প্রসেস মানে হচ্ছে পোয়েসিস। দেখেন, দা প্রসেস অফ ডেভেলপমেন্ট and maturation of RBC is called erythropoiesis. যে প্রক্রিয়ায় আরবিসি তৈরি হবে, ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন, তৈরি হয় এবং ম্যাচিউর হয়, পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে, সেই সিস্টেমটাকে, সেই মেকানিজমটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস। সালাউদ্দিন সাহেব ক্লিয়ার? আপনি একটু বলেন তো, হোয়াট ইজ ইরাইথ্রোপোয়েসিস? বলেন। ইরাইথ্রোপোয়েসিস বলতে আমরা কি বুঝি? আচ্ছা, অন্য একজন বলেন তো, হোয়াট ইজ ইরাইথ্রোপোয়েসিস? আমি কি বললাম? ইরাইথ্রোপোয়েসিসটা কি? বলতে পারবেন? এই যে যে প্রক্রিয়া, দেখেন বলাই তো আছে, দ্য প্রসেস, দেখে দেখে বলেন, দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন অফ আরবিসি। যে প্রক্রিয়ায় আরবিসি কি হয়? ডেভেলপমেন্ট হয়, বৃদ্ধি হয়, তৈরি হয় এবং ম্যাচুরেশন হয়। ম্যাচুরেশন মানে কি? ম্যাচুর হওয়া, পরিণত হওয়া, বৃদ্ধি এবং বিকাশ। সেই প্রক্রিয়াকে, সেই পদ্ধতিকে বলা হয় কি? কি বলা হয়? আরবিসি, সরি, ইরাইথ্রোপোয়েসিস। আরবিসি তৈরি হওয়া এবং ম্যাচুর হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস। এই ইরাইথ্রোপোয়েসিসের স্টেজ আছে চারটা।
6টা। এই ধাপগুলোকে বলা হয় স্টেজেস অফ ইরিথ্রোপোয়েসিস। নামগুলো হচ্ছে প্রো ইরিথ্রোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট এন্ড ইরাইথ্রোসাইট। ঠিক আছে, আমরা দেখি প্রথম স্টেজের নাম হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট। হ্যাঁ, সর্বপ্রথম যে ধাপ থাকে সে ধাপের মধ্যে বলেছে হিয়ার দ্য সাইজ অফ আরবিসি ইজ ভেরি লার্জ। দেখেন, জন্মের সময় সাধারণত যে কোনো কি শিশু থাকে, তাই না? শিশু মানে কি ছোট, কিন্তু আরবিসির ক্ষেত্রে বিষয়টা হয় উল্টা। আরবিসির ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। উল্টাটা হচ্ছে জন্মের পর পর আরবিসি সাইজটা থাকে বড়, যখন সে পরিণত হইতে থাকে, ম্যাচিউর হয়ে থাকে, তার সাইজটা ছোট হতে থাকে এবং সে ম্যাচিউর হয়। এই জন্য বলছে হিয়ার দ্য সাইজ অফ আরবিসি ইজ ভেরি লার্জ। এখানে আরবিসি সাইজটা অনেক বড় থাকবে। নো হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট, এখানে কোনো হিমোগ্লোবিন থাকে না। এবার হচ্ছে আমার আর্লি নর্মোব্লাস্ট। আর্লি নর্মোব্লাস্ট হচ্ছে বিকাম লিটল স্মলার। এই ধাপে এসে, দ্বিতীয় ধাপে এসে আরবিসিটা পূর্বের চাইতে একটু ছোট হয়ে যায়, সামান্য ছোট হয়, এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো থাকে বলে নিউক্লিওলাই, এই নিউক্লিয়াস গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাই না? এরপরে ধাপ ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। সেল বিকাম স্মলার, সেলটা আরো ছোট হয়, নিউক্লিয়াস যেটা থাকে ভিতরে সেই নিউক্লিয়াসটাও ছোট হয়, এবং এই ছোট হয়ে ওই জায়গায় কি চলে আসে? হিমোগ্লোবিন অ্যাপিয়ার। আমরা বলেছিলাম যে প্রথমে আরবিসি মানে হচ্ছে কি নন নিউক্লিয়েটেড। অ্যাকচুয়ালি জন্মের সময় তার নিউক্লিয়াসটা থাকে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা ছোট হয়ে হয়ে ওই জায়গায় হিমোগ্লোবিন চলে আসে, এবং একটা পর্যায়ে টোটাল কি হয়? নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়ে ওখানে হিমোগ্লোবিনটা পুরোটা ফিল আপ হয়ে যায়। তাহলে যে হিমোগ্লোবিন অ্যাপিয়ার হয় কোন ধাপে? তৃতীয় ধাপে, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টে। 4 নম্বর বলছে লেট নর্মোব্লাস্ট। সেল বিকাম মোর স্মলার, এই সময়ে সেলটা আরো বেশি স্মল হয়ে যায়। নিউক্লিয়াস বিকাম ভেরি স্মলার, নিউক্লিয়াসও ভেরি স্মল হয়ে যায়, এবং হিমোগ্লোবিন ইনক্রিজ, আস্তে আস্তে হিমোগ্লোবিন বাড়তে থাকে। এরপর হচ্ছে রেটিকুলোসাইট। বলছে ইট ইজ ইম্যাচিউর আরবিসি, শিশু আরবিসি, অপরিণত আরবিসি, শিশু, এটাকে বলে রেটিকুলোসাইট। ইট এন্টার্স দ্য ক্যাপিলারি, সেটা রক্তের কোষিকাতে প্রবেশ করে, ফ্রম দ্য সাইট অফ প্রোডাকশন, যে জায়গা থেকে আমার আরবিসি তৈরি হয়। যেমন আমাদের রক্ত তৈরি হয় কোথায় আমরা জানি, বলেন তো? আমাদের শরীরে রক্ত তৈরি হয় কোন জায়গা থেকে? রক্ত তৈরি হওয়ার ফ্যাক্টরি কোনটা, কারখানা কোনটা, বলতে পারবেন? মজ্জা থেকে। মজ্জা, হ্যাঁ, রক্তের অস্থি মজ্জা বলা হয় এটাকে, ইংলিশে বলে বোন মেরু। অর্থাৎ আমাদের যখন ওই যে আমরা বিভিন্ন রকম মুরগির হাড় বা গরুর হাড় যখন আমরা একটু খাই, ভিতর থেকে কি বের হয়? একটু লাল লাল, হ্যাঁ, মজ্জা বের হয়, এটাকে বলে বোন মেরু। এই বেশিরভাগ হচ্ছে বোন মেরু থেকে তৈরি হয়। এছাড়া লিভার থেকে তৈরি হয়, স্প্লিন থেকে তৈরি হয়, এরকম অনেকগুলো সাইট আছে আমাদের রক্ত তৈরি হওয়ার। এই যেখান থেকে তৈরি হোক না কেন, এই জায়গা থেকে যখন এই সেলটা আমার ব্লাড স্ট্রিমে অর্থাৎ রক্ত প্রবাহে প্রবেশ করে, সেটা শিশু অবস্থায়, সেই অবস্থাটাকে বলা হয় রেটিকুলোসাইট। এটার নাম হচ্ছে ইম্যাচিউর আরবিসি। তাহলে এটা রক্ত প্রবাহে প্রবেশ করে, এবং দা অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইনক্রিজ। এসবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, এসবি সংক্ষেপে। হিমোগ্লোবিনের পরিমাণও দিন দিন বাড়তে থাকে। এরপরে ধাপ, সর্বশেষ ধাপ হচ্ছে ইরাইথ্রোসাইট, এই যে আমার ম্যাচিউর। ইট ইজ দ্য ম্যাচিউর আরবিসি, এই পরিণত আরবিসি কে আমরা বলি ইরাইথ্রোসাইট। ইট টেকস 7 days টু কমপ্লিট দিস স্টেজ। এই সবগুলো স্টেজ তৈরি হতে 7 দিন সময় নেয়। অর্থাৎ আরবিসি জন্ম থেকে টোটাল বড় হওয়া পর্যন্ত, ম্যাচিউর হওয়া পর্যন্ত আমাদের কয়দিন সময় লাগে? 7 দিন সময় লাগে। ঠিক আছে, এবার আমাদের এখানে যিনি উপস্থিত আছেন বলেন তো, একজন কি আছেন, একটু নাম বলেন তো, যে কোনো একজন উইলিংলি নাম বলেন আমার সাথে একটু। হ্যাঁ বলেন। কোনটার নাম বলো স্যার? হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম রণজিৎ কুমার মিস্ত্রি। রঞ্জিত সাহেব, আচ্ছা, আপনি একটু বলেন তো এই যে ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোপোয়েসিসটা কি জিনিস? The process of development and maturation of RBC is called erythropoiesis.
এটা হলো গিয়া ইরিথ্রোপোয়েসিস। ইরিথ্রোপোয়েসিস। এটা হলো গিয়া আরবিসির যেটা তৈরি হয়, মান উন্নয়ন হয়, তৈরি হয় এবং কি হয়, ডেভেলপমেন্ট হয়, পরিণত হয়, ম্যাচিউরড হয়। ম্যাচিউর হয়। প্রক্রিয়াটাই হচ্ছে ইরিথ্রোপোয়েসিস। ইরিথ্রোপোয়েসিস ইরিথ্রোপোয়েসিস জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত কয়টা ধাপে সম্পন্ন হয়? 7টা ধাপে, 6টা ধাপ, 6টি স্টেজ। 6টা। 1 নম্বর স্টেজের নামটা কি বলেন তো একটু? প্রোইরিথ্রোব্লাস্ট। আমার সাথে সাথে বলেন, প্রোইরিথ্রোব্লাস্ট। প্রোইরিথ্রোব্লাস্ট। হ্যাঁ, প্রোইরিথ্রোব্লাস্ট। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। 4 নাম্বার হচ্ছে লেট নর্মোব্লাস্ট। তার মানে দেখেন নর্মোব্লাস্টের আমার 3টা, একটা হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট। প্রথমটার নাম হচ্ছে প্রোইরিথ্রোব্লাস্ট। হ্যাঁ, এই যে শিশু আরবিসি কে আমরা কি বলবো? রেটিকুলোসাইট। হ্যাঁ, ভেরি গুড, রেটিকুলোসাইট। এটা হচ্ছে আমাদের ইম্যাচিউর বা অপরিণত আরবিসি। মনে থাকবে এটা শিশু আরবিসি। ধরেন আমাদের সাথে একটা যুদ্ধ লাগলো, হ্যাঁ, যুদ্ধ লাগলে তখন ফাইট করার জন্য আমরা কি করব? বলবো যে সবাইকে আহ্বান, যেমন স্বাধীনতার সময় বলছে পুরুষ নারী সবাই যোগ দেন করেন, তাই না? এখন শিশু আছে, কিন্তু হ্যাঁ, আপনার জনসংখ্যার মধ্যে শিশু বেশি, আপনি শিশু নিয়ে কি ফাইট করতে পারবেন? আপনার জনসংখ্যা বেশি থাকুক গিয়ে কাজে লাগবে? কাজে লাগবে না। তার মানে আমার যুদ্ধ করতে গেলে, কাজ করতে গেলে আমার দরকার ইয়াং জেনারেশন। ঠিক রক্তের মধ্যেও আমার এই যে যত আমরা সেল এটা কাজ করবে, আমার দরকার হচ্ছে ম্যাচিউরড দরকার আরবিসিটা, কিন্তু সেটা আছে রেটিকুলোসাইট। কাজে যদি আমার বডিতে কোনো কারণবশত এরকম শিশু আরবিসি হোক, ডাব্লিউবিসি হোক, প্লাটলেট হয়ে যাক, এটা আসলে যদি বেশি হয়ে যায় এটা আমার কোনো কাজে লাগবে, তার মানে এটা একটা ডিসঅর্ডার, আমার হয়তো হবে ম্যাচিউর। তা আমরা ম্যাচিউরড আরবিসি কে কি বলবো? ম্যাচিউরড আরবিসি কে বলবো ইরিথ্রোসাইট। ভেরি গুড। বাকি যারা আছেন তারা কি বুঝতে পারছেন না? কারো কোনো অসুবিধা আছে? আর কারো অসুবিধা আছে? আশা করি নাই। ধন্যবাদ রঞ্জিত সাহেব আপনাকে। আপনি মাইক্রোফোনটা অফ করতে পারেন। ওকে, এই যে দেখেন আমাদের 6টা ধাপ। এই যে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার ধাপে আমাদের আরবিসিটা এরকম থাকে। দেখেন সেলের সাইজটা বড় থাকে, এই যে ভিতরে নিউক্লিয়াস থাকতেছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি? প্রথমে প্রোইরিথ্রোব্লাস্ট। 2 নাম্বার ধাপে এই যে আরবিসিটা একটু নিউক্লিয়াসটা একটু ছোট হয়ে গেল, হ্যাঁ, সাইজে ছোট হয়ে গেল, এটা হচ্ছে আমার কি? আর্লি নর্মোব্লাস্ট। এখানে আর একটু ছোট হলো, দেখেন এই 2 জায়গাতে বাইরে কিন্তু প্লেন সাদা, কিচ্ছু নাই। এই যে 3 নাম্বার ধাপে নিউক্লিয়াসটা ছোট হয়ে গেল, এই যে বাইরে দেখেন এই যে বিন্দু 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 বিন্দু, এটা আমার কি হয়ে গেল? হিমোগ্লোবিন চলে আসলো। এটা হচ্ছে আমার কি? ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। লেট নর্মোব্লাস্ট, এই যে নিউক্লিয়াসটা আরো ছোট হয়ে গেল, হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেল, এটা হচ্ছে আমার লেট নর্মোব্লাস্ট। এরপরে হিমোগ্লোবিনটা নিউক্লিয়াসটা একদম ভ্যানিশ হয়ে গেল, আমার যে হিমোগ্লোবিনের পরিমাণ আরো বাড়লো, এটা হচ্ছে আমার শিশু আরবিসি। এটাকে আমরা বলেছিলাম কি? রেটিকুলোসাইট। এবং সর্বশেষ দেখেন নিউক্লিয়াসের কোনো চিহ্ন নাই, পুরোটার মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন, এটাকে বলা হচ্ছে কি? ইরিথ্রোসাইট বা ম্যাচিউরড আরবিসি। এবার এই যে আরবিসিটা যে ছোট থেকে বড় হবে বা ম্যাচিউরড হবে বা তৈরি হবে আমার ব্লাডে বা ব্লাডে যে কি বলে অস্থিমজ্জাতে, বোন মেরুতে, যেখানে তৈরি হোক না কেন, এটাকে তৈরি হতে গেলে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, এটাকে আমরা বলি ফ্যাক্টর নেসেসারি ফর ইরিথ্রোপোয়েসিস। অর্থাৎ একটা সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হয় না, মানে জিনিসপত্রের প্রয়োজন হয়, এটাকে বলি ফ্যাক্টর। তাহলে যে ফ্যাক্টর গুলো, যে বিষয়গুলো আমার ইরিথ্রোপোয়েসিস হওয়ার জন্য প্রয়োজন, সেটাকে বলা হয় নেসেসারি ফ্যাক্টর অফ ইরিথ্রোপোয়েসিস বা ফ্যাক্টর নেসেসারি ফর ইরিথ্রোপোয়েসিস। 4টা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে ইরিথ্রোপোয়েটিন, থাইরোক্সিন, হিমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর এন্ড ভিটামিনস। ইরিথ্রোপোয়েটিন কি বলছে? ইট ইজ এ হরমোন। ইরিথ্রোপোয়েটিন হচ্ছে একটা হরমোন সিক্রেটেড বাই দ্য কিডনিজ।
আমাদের কিডনি থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। নামে পরিচয় ইরাইথ্রোপোয়েটিন। সে কাজ করবে কার উপর? ইরাইথ্রোপোয়েসিসের উপরে, আরবিসির উপরে। তার মানে আরবিসি তৈরি হতে গেলে আমার এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা প্রয়োজন, যেটা নিঃসৃত হবে কোত্থেকে? কিডনি থেকে। এরপর আরেকটা হরমোন প্রয়োজন, সেটা হলো থাইরক্সিন। এই থাইরক্সিন হচ্ছে আমাদের একটা থাইরয়েড হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। দেখেন, ইট ইজ এ হরমোন সিক্রেটেড বাই থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের গলার নিচে দুই পাশে এই গ্ল্যান্ড অবস্থিত, সেটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমার থাইরয়েড হরমোন নিঃসরণ হয়, যার নাম হচ্ছে কি? থাইরক্সিন। এই থাইরক্সিন আমার ইরাইথ্রোপোয়েসিস অর্থাৎ আরবিসি তৈরি হতে, বড় হইতে সাহায্য করে। এরপর হচ্ছে হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। এখানে এই গ্রোথ ফ্যাক্টর হচ্ছে এই আরবিসিটাকে বড় করতে গেলে বা তৈরি করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে, ছোট ছোট। এগুলো অনেকগুলো নাম আছে, এটা গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপে আলাদা নাম পড়তে গেলে অনেক জটিল অবস্থা হবে। তো এটাকে আসলে ওই একত্রে বলে ফেলে গ্রোথ ফ্যাক্টর, হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর আসে, যেটা তার জন্য মাইক্রোফোনটা অন আছে, একটু অফ করে দেন প্লিজ। তো এই গ্রোথ ফ্যাক্টর গুলো কি করে? ইরাইথ্রোপোয়েসিসে সহায়তা করে। এদেরকে একত্রে বলা হয় হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস। এছাড়া আমাদের ভিটামিন আছে 6 ধরনের, ভিটামিন এ, বি, সি, ডি, ই এন্ড কে। এই 6 ধরনের ভিটামিনের মধ্যে ভিটামিন বি, সি, ডি এবং ই সরাসরি ইরাইথ্রোপোয়েসিস বা আরবিসি তৈরি হতে সহায়তা করে। তার মানে এটা হচ্ছে কি? আরবিসি তৈরি হওয়ার জন্য প্রয়োজন। ক্লিয়ার? ধরেন একটা শিশু কি হলো? ভূমিষ্ঠ হইলো। এই ভূমিষ্ঠ হওয়ার পর এই শিশুটার জন্য আমার কি লাগবে? খাবার লাগবে, কাপড় লাগবে, তারপর তার থাকার জায়গা লাগবে, বাবা মায়ের যত্ন লাগবে, মায়ের বুকের দুধ লাগবে, তাই না? এটা তো নেসেসারি ফ্যাক্টর, প্রয়োজনীয়। এই শিশুটাই যখন ম্যাচিউরড হবে, পরিণত হবে, তখন তার কি আরো অতিরিক্ত কিছু ফ্যাক্টর লাগবে না? যেমন যখন সে ম্যাচিউরড হবে বা একটু মানে কি বলে, একটু বড় হবে, তখন তার স্কুলে যাওয়ার জন্য স্কুল লাগবে। কিন্তু নবজাতক শিশুর জন্য তো স্কুল প্রয়োজন নাই, তার এক্সট্রা তখন কেয়ার লাগবে। বা সে যখন পরিণত, তার বিয়ে শাদী লাগবে। এগুলো হচ্ছে তার কি? ম্যাচুরেশনের পরে গিয়ে লাগবে। ঠিক এরকম আরবিসি তৈরি হওয়ার জন্য এই ফ্যাক্টর গুলো আমার এত আবশ্যক, প্রয়োজনীয়। এরপরে ওকে বড় করার জন্য, ম্যাচুরড করার জন্য এক্সট্রা আরো কিছু ফ্যাক্টর লাগে, সেটাকে বলা হয় ম্যাচুরেশন ফ্যাক্টরস অফ আরবিসি। আরবিসিটা ম্যাচিউরড হওয়ার জন্য এক্সট্রা ভাবে আর কিছু কিছু ফ্যাক্টর প্রয়োজন। তার মধ্যে হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 হচ্ছে, ভিটামিন বি এর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন বি12। সাথে হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডও একটা ভিটামিন বি এর একটা ফর্ম। সাথে লাগবে ভিটামিন সি। এবং এই যে 4 নাম্বার, এটা একটা আলাদা একটা টার্ম, সেটা হচ্ছে ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। নামটা হচ্ছে কি? ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। জিনিসটা কি বলছে? এটা প্রোডিউসড বাই প্যারাইটাল সেলস অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক মানে কি বলেন তো? হোয়াট ইজ গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক মানে কি বলেন? আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, এই গ্যাস্ট্রিকটা কি জিনিস বলেন? অম্ল অ্যাসিড। বুঝি নাই। অম্ল অ্যাসিড, অম্ল। অম্ল অ্যাসিড। অম্ল মানে যা, অ্যাসিড মানেও তাই, একই। বাংলায় বলে অম্ল, ইংলিশে বলে অ্যাসিড। আসলে অম্ল অ্যাসিড না। গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক, পাকস্থলীর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। আমরা যে বলি আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, আসলে গ্যাস্ট্রিক হওয়ার কিছু নাই, প্রত্যেক মানুষের গ্যাস্ট্রিক থাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক। এই পাকস্থলীটি একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এটাকে বলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তার মানে পাকস্থলীর এই প্যারাইটাল সেল থেকে, পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে আমাদের এক ধরনের রস বের হয়, যেটা নাম হচ্ছে ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এটা কি করে? এটা আরবিসিটাকে ম্যাচিউরড হওয়ার জন্য সহায়তা করে। 4টা জিনিস। ক্লিয়ার? গ্যাস্ট্রিকে যখন আপনি গ্যাসের সমস্যা বলতে পারেন, অথবা গ্যাস্ট্রিকে যদি প্রদাহ হয়, সেটাকে আমরা বলতে গ্যাস্ট্রাইটিস হচ্ছে, সেটা বলতে পারি। কিন্তু আজ থেকে কেউ যদি বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে, কতটা ভুল, আপনি এটা কারেকশন করে দিবেন। হ্যাঁ, এটা গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, অথবা গ্যাস্ট্রিকে কোনো সমস্যা হতে পারে, মানে কি পাকস্থলীর কোনো সমস্যা হতে পারে। বিষয়টা ক্লিয়ার? এই 4টা ফ্যাক্টর হচ্ছে আমার কি? ম্যাচুরেশন ফ্যাক্টর। আর এখানে এই 4টা হচ্ছে আমার নেসেসারি ফ্যাক্টর, মানে লাগবেই।
আরবিসি কে ম্যাচিউর করার জন্য আমার লাগবে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, ভিটামিন সি এন্ড ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, যেটা তৈরি হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে আমার পাকস্থলীর প্যারেটাল সেল থেকে, এটা একটা সেলের নাম। আর নেসেসারি ফ্যাক্টর গুলো হচ্ছে কি ইরিথ্রোপোয়েটিন, থাইরোক্সিন, হোমিওপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস, ভিটামিন বি, সি, ডি এন্ড ই। এই চারটা জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন, ভিডিও দেখে খাতায় নোট করে ফেলবেন। আমাদের আজকের টপিকস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এই আরবিসিটা যে ম্যাচিউরড হইলো, সে যে মারা যাবে 120 দিন পরে, সে মারা যাওয়াটা কিভাবে হবে এবং তার ফলে কি হয়, এখানে অনেকগুলি জিনিস আছে। এই আরবিসিটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটার কারণে আমরা এনিমিয়া বুঝবো ভালো করে, যেটা আমাদের আবার থার্ড ইয়ারে গেলে প্র্যাকটিস অফ মেডিসিনে কাজে লাগবে, প্যাথোলজির মধ্যে কাজে লাগবে। এবং এখানে দেখেন একটা লেখা আছে ফরমেশন অফ বিলিরুবিন, এটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি আমাদের জন্ডিসের সিস্টেম সম্পর্কে আমরা বুঝবো, এটা ডাইজেস্টিভ সিস্টেমে গেলে আমরা পাবো, প্যাথোলজির মধ্যে আমরা পাবো এবং প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে আমরা পাবো। কাজে একটা ক্লাসের সাথে অন্য ক্লাসগুলো কিন্তু খুব জড়িত। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, 1-2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো। জনতা ভিডিও রেকর্ডটা অফ করতে পারেন প্লিজ। রক্তের পিএইচটা কি স্যার?